ছেলেটার বাবা মা কেন তাকে এই দুনিয়ায় এনেছে সেজন্য সে তার বাবা মায়ের উপর খুবই বিরক্ত। কিন্তু এমনটাও কি আবার হয় নাকি? তবে ছেলেটার এমন করার পেছনের কারণ জানলে আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। বিশ্বাস করুন, সত্য ঘটনা অবলম্বনে সামান্য বাজেটের ছবিও যে মানুষের মনকে নাড়িয়ে দিতে পারে, এই ছবিটিই তারই প্রমাণ। গল্পের শুরুতেই লেবাননের একটা শহরকে দেখানো হয়, যেখানে লেবাননের অনেক রিফিউজি পরিবার বসবাস করে। এরপর জেন নামের 12 বছরের ছেলেকে আদালতে হাজির করা হয়। এই বাচ্চা 5 বছর আগে একজনকে ছুরি দিয়ে মারার জন্য তার জেল হয়েছিল। জেনের সঙ্গে তার আইনজীবী নাদিম আছে। আজকের কোর্টে জেনের বাবা মাকেও দেখা যায়। সেখানে রাহিল নামে আফ্রিকান একজন মহিলাও আছে। জজ আজকের বিচার কার্য শুরু করে। তারপর জেনের কাছে জানতে চাই আজ কেন সে তার বাবা মাকে এখানে নিয়ে এসেছে। জেন বলে, আমি আমার বাবা মায়ের করা অপরাধের বিচার চাই। জর্জ বলে, তোমার বাবা মা কি অপরাধ করেছে? জেন তখন বলে, আমাকে কেন জন্ম দিয়েছে? আমার বাবা মা আমাকে এই পৃথিবীতে এনে অপরাধ করেছে। এরপর জেনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জেন নকল প্রেসক্রিপশন দিয়ে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনছে, আর তার মা বাড়িতে বসে এই ওষুধগুলো দিয়ে ড্রাগ তৈরি করে এবং এই ড্রাগসগুলো পার্শ্ববর্তী বিভিন্ন জেলে সাপ্লাই করা হয়। অপরাধীদের কাছে এই ড্রাগ চড়া দামে বিক্রি করা হয়। জেনরা অনেকগুলো ভাই বোন এবং তার বয়সী সাহেল নামে একটা বোনও আছে। তারপর সাহেল বড় হলে আসাদ নামের একজন দোকানদারের সাথে তার বিয়ে হওয়ার কথা পাকা হয়ে আছে, কিন্তু জেন আসাদকে একটুও পছন্দ করতো না। একদিন সকালবেলায় জেন দেখতে পায় সাহেলের বেডে রক্ত লেগে আছে। এটা দেখে সে বুঝতে পারে সাহেলের প্রথম পিরিয়ড। তাই সে তার বোনকে পিরিয়ডের কথা সবার থেকে গোপন রাখতে বলে, কারণ তার বাবা মা জানলে সাহেলকে আসাদের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেবে। তাই সে সাহেলকে তার গেঞ্জি দিয়ে প্যাড হিসেবে ইউজ করতে বলে। তারপর সে আসাদের দোকান থেকে একটা প্যাড চুরি করে তার বোনকে দেয়। জেন এবং তার সব ভাই বোনেরা রাস্তায় বিভিন্ন খাবার বিক্রি করে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে। রাতে খাবার খাওয়ার সময় জেন তার বাবাকে বলে সে স্কুলে যেতে চায়। তখন তার বাবা বলে, সে স্কুলে গেলে তাদের সংসার চলবে কি করে? জেন বলে, আমি স্কুল থেকে ফিরে সব কাজ করে দেব। তো তার বাবা আর কোনো কথা বলে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জেন স্কুল থেকে ফিরে দেখে আসাদ আর তার বোন একসাথে বসে আছে। অর্থাৎ আজকে তার বাবা মা তার বোনের আসাদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এটা দেখে সে খুবই কষ্ট পায়, কারণ এই বয়সে সাহেলের বিয়ে হলে তার শারীরিক অনেক প্রবলেম হবে। এরপর জেন সাহেলকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু এটা তার মা বুঝতে পেরে সাহেলকে আসাদের বাড়িতে দিয়ে আসতে চায়। তবে সাহেল কোনো মতেই আসাদের বাড়িতে যেতে চায় না। তার বাবা তাকে জোর করে তুলে নিয়ে আসাদের বাড়িতে দিয়ে আসে। তাই জেন তার মায়ের উপর অনেক রেগে যায়। বর্তমানে কোর্টে জজ জেনের বাবাকে জিজ্ঞাসা করে, কেন এত কম বয়সে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন? জেনের বাবা বলে, আমি মেয়ের ভালোর জন্যই তাকে বিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িতে থাকার জন্য জায়গা এবং সবার জন্য পর্যাপ্ত খাবার নেই। আমি চেয়েছিলাম আমার মেয়ে খেয়ে পড়ে ভালো থাকুক। বাবা হয়ে মেয়ের জন্য এটুকু চাওয়া কি অপরাধ? এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় জেন তার বাড়ি থেকে একটা বাসে করে পালিয়ে যাচ্ছে। তার পাশে স্পাইডারম্যানের পোশাক পরে এক বৃদ্ধ লোক এসে বসে। তখন জেন তার কাছে জানতে চাই, তুমি কি স্পাইডারম্যান? তুমি কি সবার ভালো করে দিতে পারো? তখন লোকটা বলে, স্পাইডারম্যানের পোশাক পরলেই সবাই স্পাইডারম্যান হয় না, চাইলেই সবার ভালো করা যায় না। তারপর সেই লোকটা রাস্তার পাশে একটা পার্কে নেমে যায়। জেনও তার পিছু পিছু সেখানে নেমে পড়ে। সে পার্কে এসে একা একা চারপাশ ঘুরে দেখে। এই পার্কেই রাহিল নামের একজন আফ্রিকান মহিলা কাজ করত। জেন তার কাছে এসে একটা কাজ চায়, কারণ তার একটু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটা কাজের খুবই প্রয়োজন। রাহিল তাকে না করে দিলে জেন আশেপাশের সব দোকানে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউই তাকে কোনো কাজই দেয় না। তো যাই হোক, এইভাবে সন্ধ্যা হয়ে গেলে জেনের অনেক ক্ষুধা লাগে, আর সে আবারও রাহিলের কাছে এসে খাবার চায়। তারপর রাহিল তাকে তার বাসায় নিয়ে যায়। রাহিলের জনাস নামে ছোট্ট একটা ছেলে ছিল। রাহিল জেনকে তার বাড়িতে থাকতে দেয়। পরদিন রাহিল জনাসকে জেনের কাছে রেখে কাজে চলে যায়। জেন বাড়িতে জনাসকে খুব ভালোভাবে দেখে শুনে রাখে। সে তার খাবার খাওয়ানো থেকে শুরু করে ডাইপার চেঞ্জ করা পর্যন্ত সবকিছুই করে দেয়। রাহিল একটা রেস্টুরেন্টে কাজ করে। সেখানে ধনীদের বার্থডে সেলিব্রেট করে ফেলে দেওয়া কেক সে বাড়িতে নিয়ে আসে। জেন আর জনাস মাসুম দুই বাচ্চা সেই কেক খেতে থাকে। কোর্টে রাহিলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, প্রতিদিন আমি আমার ছেলেকে জেনের কাছে রেখে যেতাম। সে সব সময় আমার ছেলের খেয়াল রাখতো। আমি জেনকে বিশ্বাস করতাম। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাহিল এই দেশে অবৈধভাবে থাকতো। সে এখানকার আইডি কার্ড জোগাড় করার জন্য অ্যাসপ্রো নামের এক দালালের কাছে যায়। দালাল তার আইডি কার্ড করার জন্য অনেক টাকা চায়। এত টাকা রাহিলের কাছে ছিল না। এদিকে জেন বাড়িতে জনাসের দেখাশোনা করত। রাহিল টাকার জন্য আগে যেসব জায়গায় কাজ করত সেই সব জায়গায় গিয়ে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। রাহিল কোনো উপায় না পেয়ে অবশেষে তার প্রেমিক অর্থাৎ জনাসের বাবার কাছে যায় আর তার কাছ থেকে টাকা চায়, কিন্তু সে বলে, আমি সামান্য দারোয়ানের কাজ করি, আমি এত টাকা কি করে দেব? তাছাড়া রাহিল তার সন্তানের দায়িত্ব নিতে বললে তার প্রেমিক পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে জনাসের কোনো দায়িত্বই নিতে পারবে না। রাহিল নিরুপায় হয়ে একটা সেলুনে এসে তার মাথার চুল কেটে বিক্রি করে দেয়।
তা থেকে কিছু টাকা পায় সে। পরদিন আবারও রাহিল জনাসকে জেনের কাছে রেখে তার কাজে যায়। অনেক রাত হয়ে গেলে জেন দেখে এখনো রাহিল বাড়ি ফেরেনি, তাই সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না এখন সে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি করবে। পরদিন সকালবেলায় জেন জনাসকে কোলে নিয়ে যেসব জায়গায় কাজ করত সেই সব জায়গায় গিয়ে তার খোঁজ করতে থাকে, কিন্তু সে কোথাও রাহিলকে খুঁজে পায় না। এরপর সে খুঁজতে খুঁজতে অ্যাসপ্রোর কাছে চলে আসে। অ্যাসপ্রো রাহিলের ফোনে ফোন দিয়ে দেখে তার ফোনটা বন্ধ হয়ে আছে। জনাস আর জেন অনেক ক্ষুধার্ত হয়ে যায়, যার কারণে সে তাদের দুজনকে কিছু খাবার কিনে দেয়। তারা ফুটপাতে বসে সেই খাবার খেতে থাকে। ফুটপাতে জেনের মরিয়ম নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়। এই মরিয়ম শহরে বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বেড়াতো। রাতে জেন আর জনাস ফুটপাতেই একটা জায়গায় ঘুমিয়ে পড়ে। এদিকে অবৈধভাবে থাকার জন্য পুলিশ রাহিলকে গ্রেফতার করে জেলে আটকে রাখে। রাহিল তার ছোট্ট বাচ্চা জনাসের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। এরপর আর কোনো উপায় না পেয়ে জেন জনাসকে নিয়ে বাড়ি চলে আসে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। সে অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। জেনের কাছে কিছু টাকা ছিল, তা দিয়ে সে জনাসের জন্য দুধ কিনে আনে, কিন্তু জনাস বোতলে দুধ খেতে চায় না। সে শুধু তার মায়ের জন্য কান্নাকাটি করতে থাকে। এরপর জেন ফ্রিজে থাকা বরফ বের করে তার সাথে চিনি মিশিয়ে খেতে থাকে এবং জনাসকেও সেই বরফ খেতে দেয়। মাছ বাজার থেকে তারা পচা মাছ কুড়িয়ে এনে পুড়িয়ে খায়। জেন মনে করে রাহিল তার মার থেকেও খারাপ, কারণ এতটুকু বাচ্চাকে ফেলে সে কোথায় চলে গেছে, তার কোনো দায়িত্ব জ্ঞানী নেই। সে বস্তিতে খেলা করা বাচ্চাদের থেকে একটা স্কেটবোর্ড চুরি করে এনে ঠেলাগাড়ি বানায়, আর সে তাদের জনাসকে বসিয়ে তার সাথে কয়েকটা থালা বাসন নিয়ে সেগুলো বিক্রি করার জন্য বাজারে আসে, কারণ তাদের খাওয়ার জন্য কিছুই নেই। এগুলো বিক্রি করে সেই টাকা দিয়েই কিছু খাবার কিনে খাবে। তারপর বাজারে আসলে জেনের মরিয়মের সাথে আবার দেখা হয়। তখন মরিয়ম তাকে বলে কিছুদিন পর কয়েকজন সিনিয়র রিফিউজির সাথে নৌকায় করে সে এখান থেকে সুইডেন চলে যাবে, আর অ্যাসপ্রো নামে সেই লোকটা তাদেরকে সুইডেনে যাওয়ার জন্য সাহায্য করবে। তারপর জেন রাস্তা থেকে একটা সাহায্য সংস্থা থেকে কিছু খাবার চেয়ে নিয়ে জনাস আর সে খেতে থাকে, আর তাদের থালা বাসন বিক্রি করার জন্য অ্যাসপ্রোর কাছে আসে। তখন অ্যাসপ্রো তাকে বলে তুমি জনাসের খেয়াল রাখতে পারবে না, তুমি যদি ওকে আমার কাছে রেখে যাও তাহলে আমি একটা ভালো পরিবারের কাছে ওকে পাঠিয়ে দেব, তার ফলে তুমিও কিছু টাকা পাবে। আর যে পরিবার জনাসকে অ্যাডপ্ট করবে তারা এই বাচ্চাটাকে খুব ভালোই রাখবে। কিন্তু জেন অ্যাসপ্রোর এই প্রস্তাবে রাজি হয় না, তাই সে আর কোনো উপায় না পেয়ে টাকা জোগাড় করে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ জোগাড় করে নিজেই সেই ড্রাগ তৈরি করতে থাকে এবং বস্তিতে বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড লোকের কাছে সে ড্রাগ বিক্রি করে টাকা উপার্জন করতে শুরু করে। জেন এখন জনাসকে সাথে নিয়ে মরিয়মদের মতোই সুইডেনে যেতে চায়, যার কারণেই এত পরিশ্রম করে টাকা জোগাড় করছে সে। একদিন বাড়ি ফিরে সে দেখতে পায় তাদের বাড়ির দরজায় বাড়িওয়ালা তালা ঝুলিয়ে দিয়েছে, কারণ রাহিল অনেক মাস হলো এই বাড়ির ভাড়া পরিশোধ করে না। বাড়িওয়ালা এই ছোট্ট বাচ্চা দুটোকে এখান থেকে তাড়িয়ে দেয়, আর শেষ পর্যন্ত তারা মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে ফেলে। তখন জেন বুঝতে পারে সে আর জনাসের দেখাশোনা করতে পারবে না। জেন জনাসকে রাস্তার পাশে বসিয়ে রেখে সে দূরে গিয়ে বসে থাকে। সে মনে করে কোনো হৃদয়বান ব্যক্তি হয়তো জনাসকে দেখে মায়া করে তাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু অবুঝ জনাস বারবার জেনের কাছে চলে আসে। তারপর জেন জনাসের পায়ে দড়ি বেঁধে দূরে গিয়ে বসে থাকে, যাতে সে আর ছুটে তার কাছে যেতে না পারে। নিষ্পাপ বাচ্চার কান্নার আওয়াজ সকলের কানে গেলেও কারোর হৃদয় পর্যন্ত পৌঁছায় না। কেউ তাকে এখান থেকে তুলে নিয়ে অ্যাডপ্ট করে না। এসব কিছু দেখে জেন অনেক কষ্ট পায়। সে তখন আর কোনো উপায় না পেয়ে জনাসকে নিয়ে অ্যাসপ্রোর কাছে চলে আসে আর বলে কোনো একটা ভালো পরিবারের কাছে জনাসকে অ্যাডপ্ট করে দাও, যাতে সে ভালো থাকতে পারে। ক্ষুধার যন্ত্রণায় জনাস আর যেন ছটফট না করে, এবং অ্যাসপ্রোকে বলে সে সুইডেন যেতে চায়। তার জন্য অ্যাসপ্রো জেনের বার্থ সার্টিফিকেট আনতে বলে। সে শেষবারের মতো জনাসকে কোলে নিয়ে আদর করে, তারপর অ্যাসপ্রোর কাছে তাকে রেখে চলে যায়। জনাস তার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। জেনের তাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয়, তবে সে কি করবে? সে নিরুপায়। নিজে একটা বাচ্চা হয়ে অন্য একটা বাচ্চার খেয়াল কি করে রাখবে সে? এতদিন পর সে তার বাড়িতে ফিরে আসে আর ঘরের সব জায়গায় তার বার্থ সার্টিফিকেটটি খুঁজতে থাকে। জেনের মা হঠাৎ করে তাকে দেখে খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। জিজ্ঞাসা করে এতদিন কোথায় ছিলে? জেন বলে আমি শুধুমাত্র এখানে আমার বার্থ সার্টিফিকেটটা নিতে এসেছি। এই কথা শুনে জেনের বাবা তার উপর রেগে যায় আর তাকে বলে আমাদের মতো রিফিউজিদের কোনো বার্থ সার্টিফিকেট থাকে না, কারণ তারা হলো পরজীবীর মতো। তার বাবাও তাকে ভীষণ মারে। তখন সে জানতে পারে তার বোন সাহেল মারা গেছে। অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য শারীরিক প্রবলেমে সে মারা যায়। এই কথা শুনে জেন অনেক রেগে যায়। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ছুরি নিয়ে দৌড়ে আসাদের দোকানের দিকে যেতে থাকে আর রাগের মাথায় আসাদকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে পুলিশ জেনকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর তার 5 বছর জেল হয় এবং তাকে কোর্টে হাজির করা হয়েছে। কোর্টে জেনের মা বলে সাহেল অসুস্থ হলে তারা সাহেলকে হসপিটালে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু তারা রিফিউজি হওয়ার কারণে হসপিটালের লোকেরা তাকে ভর্তি করেনি, ফিরিয়ে দিয়েছে। আর এভাবেই বিনা চিকিৎসায় সাহেল মারা যায়। এদিকে জেনের জেল হয়ে গেলে সে জেলের ভেতরে দিন পার করতে থাকে। জনাসের মা রাহিলও এই জেলে ছিল। সেদিন জেলের মাইকে জেনের নাম ডাকতে শুনে তাকে সে সেখানে দেখে ফেলে আর তখন সে চিৎকার করে বলে আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কি করেছো?
তখন জেন পুলিশকে অ্যাসপ্রোর সব কথা বলে দেয়। এভাবেই একের পর এক জেলে বসেই জেনের দিন কাটে। একদিন জেনের মা তার সাথে দেখা করতে আসে, কিন্তু জেন তার মায়ের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ আজকে তার এই দশার জন্য তার বাবা মাই দায়ী। জেনের মা তাকে বলে সাহেল মারা গেলে তারাও ভীষণ কষ্ট পেয়েছে, সে এখন আবার প্রেগনেন্ট, আর এবার যদি তাদের মেয়ে হয় তারা এই মেয়ের নাম সাহেল রাখবে। আবার জেনের মা প্রেগনেন্ট এই কথা শুনে জেন রেগে গিয়ে এখান থেকে বেরিয়ে যায়। জেলে বসে সবাই টিভিতে চাইল্ড অ্যাবিউস নামের একটা টিভি প্রোগ্রাম দেখতো। জেন সে টিভি প্রোগ্রামে লাইভ কল করে টিভি প্রোগ্রামের হোস্টকে জানায়, আমি আমার বাবা মায়ের নামে কেস করব, কারণ তার বাবা মায়ের জন্যই তার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার জীবন নিয়ে সে নিজেই সুখী না, আর তার জীবনটাকে দুর্বিষহ নরক করে তোলার জন্য একমাত্র তার বাবা মাই দায়ী। তো যাই হোক, জেনের এমন অভিযোগ শুনে নাদিম নামের এক উকিল তার কেসটা নিয়ে নেয়। কোর্টে জেন তার মাকে বলে তার মায়ের পেটের বাচ্চার পরিণতি তার মৃত বোন সাহেলের মতোই হবে। জজ জেনের কাছে জানতে চাই, তুমি এখন তোমার বাবা মায়ের কাছে কি চাও? তখন সে বলে তারা তাদের সন্তানকে ভালোবাসতে পারে না, তাদের দায়িত্ব নিতে পারে না। কি দরকার? যদি একটা সন্তানকে সঠিকভাবে মানুষ না করতে পারে তাহলে পৃথিবীতে আনার কি দরকার? এদিকে পুলিশ অ্যাসপ্রোকে গ্রেফতার করে, আর সেখানে জনাসকেও পাওয়া যায়। রাহিল তার সন্তানকে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করে। এই জনাস পৃথিবীতে বেঁচে ছিল শুধু জেনের জন্যই। জেনকেও এতদিন পর জেল থেকে মুক্তি দেওয়া হয়। পুলিশ তার আইডি কার্ডের জন্য ছবি তোলে, কিন্তু সে খুবই মন খারাপ করে থাকে। তখন ফটোগ্রাফার বলে, একটু হাসো জেন, এটি তোমার আইডি কার্ডের জন্য ছবি তোলা হচ্ছে, তোমার ডেথ সার্টিফিকেটের নয়। এই কথা শুনেই জেন হেসে দেয়। আসলে আদালতে জজ ওই দিন জেনের পক্ষে কোনো রায় দিতে পারেনি, কারণ তারা চাইলেই তার মায়ের পেটের সন্তান নষ্ট করতে পারবে না, কিংবা তাদেরকে আর সন্তান নেওয়া থেকে বিরতও রাখতে পারবে না, কারণ এটা কোনো আইনের মধ্যেই পড়ে না। তাই ওই দেশের সরকার শেষমেশ জেনকে একটা আইডি কার্ড দিয়েছে, তাকে একটা শক্তপোক্ত পরিচয় দিয়েছে। মূলত সেই সব বাবা মাই আসল অপরাধী, যারা সন্তানকে একটা সুন্দর জীবন দিতে পারবে না জেনেও পৃথিবীতে নিয়ে আসে। নিজেদের ক্ষণিকের সুখের জন্য এই কঠিন পৃথিবীতে তাদেরকে এনে এক ভয়ঙ্কর যুদ্ধে নামিয়ে দেয়, যাদের জীবন পৃথিবীতে আসার পর নরকের চেয়েও জঘন্য হয়ে ওঠে। তাদের এইসব কাণ্ডজ্ঞানহীনতার কারণেই ফুটফুটে বাচ্চাদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। রাস্তায় যেসব ফেরিওয়ালা শিশুদেরকে দেখা যায় তাদের অনেকের গল্পই এই জেনের মতোই। অথচ ফুলার খাবার হাতে নিয়ে আমাদের দিকে ছুটে আসে এইসব নিষ্পাপ বাচ্চাদেরকেই আমরা প্রচণ্ড অবজ্ঞা আর ঘৃণার চোখে দেখি। ওইসব দায়িত্বজ্ঞানহীন বাবা মায়ের মতো আমরাও অনেকটাই অপরাধী। পৃথিবীতে মানুষের বানানো আইনে হয়তো আমাদের কোনো সাজা হবে না, কিন্তু ওই পথশিশুদের সাজা কিন্তু ঠিকই হয়। পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটি দিনই তো তাদের কাছে নরকের যন্ত্রণার মতো, তাই নয় কি? আসলে মুভিতে যে বাচ্চাগুলো অভিনয় করেছে তারা ছিল সিরিয়ান গৃহযুদ্ধের সময় লেবাননে আশ্রয় নেওয়া সত্যিকারের রিফিউজি। তো গল্পটা সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না কিন্তু আপনারা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।